আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা আইএলটিএস স্কোর, বিশেষ করে ভালো একটা স্কোর অনেকেরই স্বপ্ন। অনেকেই চেষ্টা করতে থাকেন স্বপ্নের দেশে যাওয়ার জন্য বা দেশের বাইরে গিয়ে ভালো একটা কর্মসংস্থানের জন্য চেষ্টা করে থাকেন। তো তার জন্য আইএলটিএস অন্যতম একটা স্টেপ। সহজ ভাষায় ইংরেজি ভাষার শিক্ষার একটা মাধ্যম বা স্বীকৃতির একটা মাধ্যম হচ্ছে আইএলটিএস। তো আমি চেষ্টা করব এখন আমি কিভাবে আইএলটিএস এ এই স্কোরটা পেলাম বা আমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছি এবং কি কোন কোন চ্যানেল বা কোন কোন ওয়েবসাইট থেকে আমি সাহায্য নিয়েছি সেই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য। কারণ আমি যখন আইএলটিএস প্রিপারেশন শুরু করি আমি বিভিন্ন জায়গা থেকে এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছিলাম। তো কিছু ইনফরমেশন আমার কাছে অথেন্টিক মনে হয়েছে, কিছু ইনফরমেশন ফেক বা ভুয়া মনে হয়েছে। তো সব মেলাই আমি চেষ্টা করব যে নতুন একটা ভিডিও বা যেখানে আমি এই জিনিসগুলো সম্পর্কে ডিসকাস করতে পারি, যাতে যারা নতুন আইএলটিএস পড়তেছেন বা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য জিনিসটা উপকারী হয়। সুতরাং বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আমি আমার যে ম্যাটেরিয়ালস বা ভিডিওটা সেটা আমি শুরু করতে যাচ্ছি। তো আমি মোটামুটি 3 মাসের মতো প্রিপারেশন নিয়েছিলাম। 2024-এর মে থেকে আমি পড়াশোনা শুরু করি এবং তখন আমি যেহেতু জব করি তখন একটা আন্দোলনের সময় বেশ কিছুদিন আমার অফিস বন্ধ থাকায় আমি বাড়িতে পুরোপুরি সময় দিতে পেরেছি। তো জন্য আপনাদের প্রতি সাজেশন থাকবে, যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন, জব করেন আর নাই করেন, যখন প্রিপারেশন নেবেন অবশ্যই বেশ কিছু সময় নিজের জন্য বের করবেন। তো কতটুকু সময় দিবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই জন্য আমার মনে হয় যে আমরা এখন চেষ্টা করতে পারি যে কতটুকু সময় আমি এখানে দিব। ঠিক আছে? তো এটাই ছিল মোটামুটি আমার টাইটেল, যে আমি হচ্ছে কোনটাতে কত পেয়েছি এবং 3-4 মাস পড়াশোনা করে আমি হচ্ছে এই ম্যাটেরিয়ালস বা এই স্কোরটা অর্জন করতে পেরেছি। তো এই জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখানে মোটামুটি সবগুলোই পেয়ে যাবেন। তো একটা যখন আমরা আইএলটিএস শুরু করি তখন বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসতে থাকে। তো এইসব প্রশ্ন নিয়েই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। প্রথম কথা, আমরা অনেকে মনে করে থাকি অনেক বেশি গ্রামার আমাদের জানতে হবে বা কোচিং করতেই হবে কিনা। তো কোচিং এর ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে কোচিং আপনি যদি মনে করেন যে আপনার হেল্প লাগবে তাহলে কোচিং অবশ্যই হেল্প করতে পারে। আর যদি মনে করেন যে না, আমি যতটুকু বুঝতে পারছি বা আমি মক টেস্ট দিয়ে টের পাচ্ছি যে আমি ভালো করতে পারবো, তখন সেক্ষেত্রে কোচিং নাও লাগতে পারে। আমি কোচিং করি নাই, অফলাইন অনলাইন কোথাও। অনেক ভোকাবুলারি লাগে কিনা এটা আমাদের অনেক ভয় থাকে, যে এতগুলা আমাদের মডিউল আমরা ইয়ে করব রিডিং বা বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে অনেক বেশি ভোকাবুলারি লাগবে কিনা বা কি কি বই পড়তে হবে বা কত টাকা লাগবে। তো টাকার বিষয়টা হচ্ছে যে কোচিং এ পড়তে হলে বিভিন্ন কোচিং বিভিন্ন রকম টাকা ইয়ে করে থাকে, তারা চার্জ করে থাকে। আর আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন যেটা সেটা এখন পর্যন্ত আছে 22,500 টাকা, অর্থাৎ 1 অক্টোবরের পর থেকে এটা কিন্তু বেড়ে যাচ্ছে, প্রায় 25,000 টাকা হয়ে যাচ্ছে। তো এই মোটামুটি হিসাব। তো আমাদের কি কি গ্রামার বা ভোকাবুলারি এগুলো আমরা সামনে যখন বিভিন্ন মডিউল গুলো দেখবো তখন এই জিনিসগুলো আমাদের সামনে পরিষ্কার হতে থাকবে ইনশাল্লাহ। তো আমরা একটু সামনের দিকে আগাই। তো আমি আমার পজিশনটা একটু ব্যাখ্যা করি যে আমার আসলে কি সমস্যা ছিল। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি বলার চেষ্টা করছি যে আমি হচ্ছে একজন জব হোল্ডার, ফুল টাইম জব হোল্ডার। আমি জব করে থাকি এবং আমি ঢাকার বাইরে বসবাস করি। তো সেক্ষেত্রে আমার জন্য কিন্তু ঢাকাতে কোনো কোচিং অ্যাটেন্ড করা এবং বেশিরভাগ কোচিং সেন্টার কিন্তু ঢাকাতেই আইএলটিএস এর। তো সেক্ষেত্রে ঢাকাতে গিয়ে অফলাইনে করা বা অনলাইনে করা, আমি মনে হয়েছে যে অনলাইনে সময়টা দেওয়া আমার জন্য হয়তো টাফ হবে। এজন্য আমি চেষ্টা করেছি যে কিছু ভিডিও দেখে বা কিছু ওয়েবসাইট থেকে যে নিজে নিজে কিছু করতে পারি কিনা। তো এই সময় আমার মনে হলো যে নিজেকে কিছু মোটিভেশন দেওয়া দরকার। এজন্য আমি নিজের পাস্ট হিস্ট্রি বা নিজের যে অবস্থান সেটা নিজেই একটু পর্যবেক্ষণ করলাম বা রিভিউ করলাম। এটা আপনাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে নিজেদের মোটিভেট করতে। কারণ আমরা অনেকেই ভালো রেজাল্ট করে এসেছি কিন্তু আইএলটিএস করতে এসে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি। তো আমার রেজাল্টের যদি একটু ব্রিফ হিস্ট্রি দেয়, সেটা হচ্ছে যে আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস, যেটাকে বলে যে সব সাবজেক্টে এ প্লাস পেয়েছি, ইন্টারেও তাই। অনার্সে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে 3.92 নিয়ে পাশ করি। মাস্টার্সেও একই 3.92 জিপিএ। এরপরে আমি হচ্ছে দীর্ঘ এখন পর্যন্ত প্রায় 5 বছর ধরে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করাই, অর্থাৎ আমি একজন ইউনিভার্সিটি টিচার। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইংরেজিতে আহ, ইংরেজি মিডিয়ামে আমাকে পড়াশোনা করাতে হচ্ছে তাদেরকে। তো সেক্ষেত্রে ইংরেজির একটা অভ্যাস ছিল। এরপরে হচ্ছে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমার বেশ কিছু পাবলিকেশন আছে, রিসার্চ আর্টিকেল বা রিভিউ আর্টিকেল। এবং যারা এগুলো পড়ছেন তারা জানেন যে ফিগার বা এগুলো ডাটাকে এক্সপ্লেন করতে হয় এইসব আর্টিকেলে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও আছে। তো এটা কেন আপনাদের শেয়ার করতেছি, যে আমার এক্সপিরিয়েন্স আর আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের যে এক্সপার্টাইজ কিন্তু এক নাও হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমাকে ফলো করবেন তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় নিয়ে কাজ করবেন।
তো এরপরে আমি প্রিপারেশনের জন্য মোটামুটি শুরু করি এই বছরের মে থেকে শুরু করে থাকি। তো যদি আমি একটু এটা দেখাই যে ঠিক কিভাবে আমি মানে কোন দিন থেকে কোথায় শেষ করছি। তো আমি হচ্ছে মেতে শুরু করি প্রিপারেশন নেওয়া। এরপরে হচ্ছে আমি চেষ্টা করি যে কি কি জিনিস পড়বো সেগুলো অনলাইন থেকে, এবং সবগুলো ফ্রি। হ্যাঁ, ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে আপনি এগুলো পেয়ে যাবেন, তো এগুলোর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। এরপরে হচ্ছে আমি একটা রুটিন করি। রুটিন করে আমি হচ্ছে আমার ক্যামব্রিজ যে আমার যে ইয়েগুলো আছে, বিশেষ করে হচ্ছে 10 থেকে শেষ পর্যন্ত, কিন্তু আমি যখন প্রথম শুরু করি তখন আসলে আমি জানতাম না। তো এই জন্য আমি সবগুলাই ইয়ে করি আর কি, মানে রুটিন করে মোটামুটি 1 থেকে শুরু করে 19 পর্যন্ত আমি হচ্ছে আমার ক্যামব্রিজ যেটা আছে ক্যামব্রিজটা শেষ করি। তো ক্যামব্রিজটা শেষ করার মাঝামাঝি, আমি তখনও শেষ করিনি, তখন আমি একটা মক টেস্ট দিই। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম, উনি বলতেছিলেন যে মক টেস্ট দিলে নিজের হচ্ছে একটা কনফিডেন্স বাড়ে, প্লাস হচ্ছে নিজের টেস্টের একটা বা প্রিপারেশনের একটা ইয়ে পাওয়া যায় আর কি, এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি মক টেস্ট দিই, সেখানে আমি হচ্ছে 6.5 পাই। তখন আমার মনে হলো যে 6.5 তো হলেও চলে, সুতরাং মক টেস্ট যেহেতু পেয়েছি সুতরাং মনে হয় আমি পারবো আর কি। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে হ্যাঁ, তো এখন আমি মক টেস্ট আর দিব না, তো সেই হিসেবে আর মক টেস্ট দেই না। তো এরপরে হচ্ছে আমি রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করেছিলাম আমি হচ্ছে 27 জুলাইয়ের জন্য, অর্থাৎ মেতে আমি প্রিপারেশন শুরু করি জুলাইয়ের শেষ দিকে, কারণ আমার ধারণা ছিল যদি আমি বেশি দেরি করে ফেলি তখন এই প্রিপারেশনটা নষ্ট হয়ে যাবে। আর যেটা বললাম যে তখন কিন্তু আন্দোলন চলার কারণে আমার হচ্ছে ইউনিভার্সিটি বন্ধ, ক্লাস ছিল না, এই জন্য পুরো টাইমটা কিন্তু আমি এটার পিছনে ব্যয় করতে পেরেছি। তো 27 জুলাইতে আমি রেজিস্ট্রেশন করি, কিন্তু 27 জুলাইতে আপনারা জানেন তখন দেশব্যাপী আন্দোলন থাকার কারণে নেটের অবস্থা খুবই বাজে ছিল, যার ফলে ব্রিটিশ কাউন্সিল নিজ থেকে তারা কি করে, তাদের ডেটটা পিছায় দেয়। তো পিছাইতে পিছাইতে অনেক পরে 14ই সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসের সেপ্টেম্বর মাসের 14 তারিখে গিয়ে তারা ডেটটা দেয়। তো তখন আমি পরীক্ষাটা দেই, এবং আমার পরীক্ষার সেন্টার ছিল চট্টগ্রাম ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে ফেনী সেন্টারে। তো ফেনীতে একটাই সেন্টার আছে, সেই সেন্টারে আমি দিই, এখানেই মক টেস্ট দিয়েছি, এখানে আমি ফাইনাল পরীক্ষাটা দিয়েছি। তো আপনারা যারা যেখানে রেজিস্ট্রেশন করবেন চেষ্টা করবেন সেখানে মক টেস্ট দেওয়ার, কারণ পরিবেশটা কিছুটা হলেও আপনার জন্য মানে পরিচিত থাকবে আর কি। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই, কারণ প্রায় সব সেন্টারে একই রকম পরিবেশ তারা মেনটেন করে থাকে, কারণ মেনটেন না করলে ব্রিটিশ কাউন্সিল তাদেরকে অনুমতি দিত না। তো এখন স্কোরটা তো আপনারা আগেই দেখছেন, এটা নিয়ে আর বেশি বলার কিছু নাই। তো আমরা এখন, আমার জার্নি শেষ, এখন আমি আপনাদের জন্য কিছু সাজেশন, বা আমি আগেই বলে নিচ্ছি যে আমি কোনো কোচিং করার বা কোচিং করানোর আমার কোনো ইন্টেনশন নাই। কিন্তু আমি যখন এটা সবাইকে জানাইলাম যে আমি এই স্কোরটা পেয়েছি, অনেকেই আমাকে নক করেছেন যে আমি কিভাবে পেলাম বা কি কি জিনিস কিভাবে পড়েছি, এই টেকনিকগুলো শেয়ার করতে। তো সেই জন্য আমি কিন্তু শেয়ার করতেছি। আমার কিন্তু এরকম কোনো উদ্দেশ্য নাই যে আমি কয়দিন পরে একটা গ্রুপ খুলবো, সেখানে আপনাদেরকে টাকার বিনিময়ে ভর্তি করাবো, সেখানে আপনাদেরকে পড়াবো, এগুলো আমার কোনো ইন্টেনশন নাই। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে আমি যা যা পড়েছি এবং যেসব ম্যাটেরিয়াল ইউজ করছি সেগুলো আপনাকে শেয়ার করতে এবং প্রোভাইড করতে। আমার দ্বারা যদি একজন মানুষের উপকার হয়, সেটা আমি মনে করি যে আমার জন্য অনেক বড় একটা বিষয়। তো আইএলটিএস সম্পর্কে আপনারা যারা পড়াশোনা শুরু করছেন তারা জানেন, জাস্ট একটু আমি আবার রিভিউ করতেছি। আইএলটিএস হচ্ছে আমাদের ইংরেজি ভাষা শেখার একটা স্বীকৃত মাধ্যম, বা হচ্ছে আপনি যে ইংরেজি পারেন তার একটা স্বীকৃতি, সেটা হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট। এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আপনার পয়েন্ট আছে বা ব্যান্ড আছে। বিভিন্ন ব্যান্ডের কারণে আপনার হচ্ছে টোটাল একটা ব্যান্ড ওরা নির্ধারণ করে দিবে। তো আইএলটিএস হচ্ছে দুই ধরনের, একটা একাডেমিক, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। একাডেমিকটা হচ্ছে যদি কেউ বাইরে পড়াশোনা করতে চায়, সেটা মাস্টার্স অথবা পিএইচডি, অর্থাৎ বাইরে পড়াশোনা হায়ার স্টাডিজের জন্য বলে, সেটা হচ্ছে একাডেমিক আইএলটিএস লাগবে। আর যদি জেনারেল ট্রেনিং দেন তাহলে তার জন্য, অর্থাৎ সে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে বা কোনো কোম্পানিতে জব করবে, তখন সেক্ষেত্রে তার জন্য জেনারেল ট্রেনিং বা জিটি লাগে। তো আমি যেহেতু বাইরে পড়াশোনা করার জন্য যাওয়ার ইচ্ছা আছে, সেজন্য আমি একাডেমিকটা চুজ করি। তো একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে, যেগুলো হচ্ছে আপনারা যখন প্রিপারেশন নেবেন নিজেরা বুঝবেন। লিসেনিংটা একই রকম হয়, কিন্তু লিসেনিং এবং স্পিকিং একই রকম, রিডিং আর রাইটিং এ বেশ কিছু পার্থক্য আছে। তো অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখি, রিডিং এর ক্ষেত্রে আপনার 60 মিনিট সময় থাকবে, 3টে প্যাসেজ দেওয়া থাকে, এবং প্রত্যেকটাই মোটামুটি 13টা বা 14টা করে থাকে, সব মিলে হচ্ছে 40টা কোশ্চেন থাকবে, এবং সময় থাকবে 1 ঘন্টা। এর মধ্যে আপনাকে রিডিংটা দিতে হবে। আর লিসেনিং এর ক্ষেত্রে একই রকম, কিন্তু সেখানে হচ্ছে 4টে প্যাসেজ থাকবে, এবং প্রতিটা বা 4টে পার্ট থাকবে, প্রত্যেকটা পার্টে হচ্ছে আপনাকে লিসেনিং এর জন্য অ্যান্সার করতে হবে। আর পরীক্ষার সময়, অর্থাৎ মেইন পরীক্ষায়, আইএলটিএস পরীক্ষায় কিন্তু লিসেনিং দিয়ে শুরু হয়, সুতরাং লিসেনিং আধা ঘন্টা বা 40 মিনিটের মতো হয় সব মিলায়। এরপর হচ্ছে রিডিং 1 ঘন্টা, এরপর হচ্ছে আপনার রাইটিং। স্পিকিংটা ওই দিনও হইতে পারে, সাধারণত বিভিন্ন সেন্টারে আগের দিন বা পরের দিন বা 2-1 দিন আগে পরে হইতে পারে।
তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল আমাদের মডিউলগুলো কিভাবে এরা কাজ করে থাকে। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ঠিক প্রত্যেকটা স্ট্র্যাটেজি বা প্রত্যেকটা পার্টের জন্য বা প্রত্যেকটা মডিউলের জন্য আমি কমন কি স্ট্র্যাটেজিগুলো ফলো করছি সেগুলো আমি আপনাদের একটু শেয়ার করতে চাই। প্রথম কথা হচ্ছে প্র্যাকটিস ইউজিং এক্সাম কন্ডিশন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা যদি এক্সাম্পল দিয়ে বলি সেটা হচ্ছে যে এক্সাম কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে, যে আপনি যখন পরীক্ষার হলে যান তখন যেরকম আপনি একদম আধা ঘন্টার সময় আধা ঘন্টাতেই আপনাকে লিসেনিং শেষ করতে হবে, রিডিং এর জন্য আপনাকে 1 ঘন্টাতেই শেষ করতে হবে, রাইটিং এর ক্ষেত্রে একই রকম, স্পিকিং এ আপনাকে যে টাইম দিচ্ছে। তো আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন এক্সাম কন্ডিশনেই আপনার পরীক্ষা বা প্র্যাকটিস গুলো করার জন্য, সব মডিউলের ক্ষেত্রেই। এক্ষেত্রে আমি সাজেশন দেবো যে আপনারা চেষ্টা করবেন যে ক্যামব্রিজের যে অফিসিয়াল অ্যান্সার শিট আছে লিসেনিং এবং রিডিং এর জন্য, সেটা নিজে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিয়ে নেবেন। অনেক কোচিং থেকে এটা খাতা হিসেবে প্রোভাইড করে থাকে। এবং রাইটিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাইটিং এর সময় আপনারা জানেন যে নির্দিষ্ট একটা ওয়ার্ড কাউন্ট আছে। সুতরাং আপনি যদি একটা এস্টিমেশন না থাকে যে আপনি কত লাইন লিখলে কত ওয়ার্ড হচ্ছে, সেটা এস্টিমেশন না থাকলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে বসে বসে গুনতে হবে। আর যদি আপনার একটা ধারণা থাকে যে আপনি 2 পৃষ্ঠাকে 1.5 পৃষ্ঠা লিখলে আপনার এত ওয়ার্ড হচ্ছে, তখন কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে টাইমটা সেভ করার জন্য। সুতরাং সাজেশন হচ্ছে যে এক্সামে যেভাবে আপনি লিখবেন সেভাবে বাসায় প্র্যাকটিস করবেন, 1 নম্বর স্ট্র্যাটেজি। সেজন্য যেটা বললাম যে এরকম একটা অ্যান্সার শিট আপনারা, আমি যে ডেসক্রিপশন দেবো লিঙ্ক, সেই লিঙ্কের মধ্যে এটা পেয়ে যাবেন, সেটা আপনার ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এবং যখন আপনি প্র্যাকটিস করবেন ক্যামব্রিজ থেকে বা অন্য কোনো সাইট থেকে, অবশ্যই তখন আপনি এখানে এটা প্র্যাকটিস করবেন। এরপরে যেহেতু আপনি পরীক্ষার হলে পেন্সিল দিয়ে লিখবেন, সুতরাং বারবার আপনি অবশ্যই পেন্সিল দিয়ে কি করবেন, পেন্সিল দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। এটা সব মডিউলের ক্ষেত্রেই, কারণ আমরা অনেকেই ছোটবেলা থেকে পেন্সিল ইউজ করছি, কিন্তু বড় হয়ে কলম ইউজ করাতে পেন্সিলের প্রতি কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা অনীহা চলে আসছে, বা আমরা পেন্সিলটাতে ওইভাবে অভ্যস্ত না। সুতরাং এটা যদি আপনার প্র্যাকটিসটা ঠিক না হয়, পরীক্ষার হলে কিন্তু লেখা খারাপ হবে। সুতরাং বাসায় যদি আপনি প্র্যাকটিস করেন পেন্সিল দিয়ে, লেখাটা সুন্দর হবে। এবং সুন্দর লেখা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যদিও কোনো এখানে মার্কিং এর বিষয় নাই, কিন্তু মানুষ তো দেখতে সুন্দর হয়, তার প্রতি কিন্তু একটা পজিটিভ ধারণা চলে আসে। এরপরে 2 নম্বর ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অথেন্টিক সোর্স থেকে আপনি প্র্যাকটিস করবেন। যেটা যে আপনাকে বলতেছে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসটা কোত্থেকে করবেন আসলে? হ্যাঁ, তো প্র্যাকটিস এরকম না যে আপনি বাড়ির পাশে একটা চানকারপুর কোচিং সেন্টারে গিয়ে সেখানে তারা একটা কোশ্চেন দিল, সেটা আপনি প্র্যাকটিস করা শুরু করলেন। এটাতে সমস্যা হবে কি, হয় সেটা খুব বেশি সহজ হবে, অথবা বেশি কঠিন হয়ে যাবে। সুতরাং আপনাকে কি করতে হবে, মেইন পরীক্ষায় যেরকম স্ট্রেংথের কোশ্চেন আসে সেরকম স্ট্রেংথের কোশ্চেন আপনাকে সলভ করতে হবে। সেটা আপনি কোথায় পাবেন? কয়েকটা জায়গার কথা আমি বলি, আমি যেগুলো ইউজ করছি। প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই জানেন ক্যামব্রিজের যে বইগুলো আছে অফিসিয়াল, যে আইএলটিএস এর বই, মোটামুটি 1 থেকে 19 পর্যন্ত। এখন অনেক টিচাররাই বলতেছেন যে 10 থেকে 19 মানে লেটেস্ট গুলা পড়ার জন্য। তো আমি সাজেশন করবো লেটেস্ট গুলোই পড়েন। আর যদি সময় থাকে আগের গুলো দেখতে পারেন প্র্যাকটিস হিসেবে, কিন্তু লেটেস্ট গুলোই বেশি ইম্পর্টেন্ট, 10 থেকে শুরু করে শেষ পর্যন্ত। কারণ এখন 19 বলতেছে, হয়তো সামনের বছর 20 চলে আসতে পারে। এছাড়া আপনারা জানেন আরো একটা ব্রিটিশ কাউন্সিলের একটা ওয়েবসাইট আছে, ব্রিটিশ কাউন্সিলের মেবি, তো ওরা হচ্ছে যে ieltsonlinetest.com, এখানে গেলে আপনি ফ্রিতে দিতে পারবেন, মক টেস্ট দিতে পারবেন। তো এখানে মক টেস্ট দেওয়ার উপায় আছে, বা বিভিন্ন ধরনের কোশ্চেন সিলেক্ট করে, যে আপনি হয়তো রিডিং এর মধ্যে এমসিকিউ করতে চাচ্ছেন, বা লিসেনিং এর মধ্যে আপনি সেন্টেন্স কমপ্লিশন করতে, এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন এখানে দেওয়া আছে। এইগুলো একটু আপনি এখান থেকে এই ওয়েবসাইট থেকে করতে পারেন। এটা কখন? অবশ্যই কিন্তু আইএলটিএস ক্যামব্রিজ শেষ করার পরে। শেষ যদি না হয়, আপনি ক্যামব্রিজেই থাকেন, আর যদি মনে হয় না আমি ক্যামব্রিজ মুখস্থ হয়ে গেছে, একদম ঝালাপালা করে ফেলছি, ক্যামব্রিজ দেখলে আমি অ্যান্সার বলে দিতে পারি, তখন আপনি চেষ্টা করবেন যে আমি কিছু আননোন কিছু জিনিস ব্যবহার করার জন্য। কারণ আমি যেটা বললাম যে আমার কিন্তু 27শে জুলাই ছিল পরীক্ষার ডেট, কিন্তু আমি সেটা দিলাম সেপ্টেম্বরে। সুতরাং মানে পুরো অগাস্টটা কিন্তু আমার ফ্রি টাইম ছিল, বা আমার ক্যামব্রিজ তখন শেষ। তখন আমি কি করছি, এই যে ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করছি। এছাড়া আরো একটা বই, সেটা আমার কলিগ আমাকে দিয়ে বলেছিলেন, এটা আমি আসলে প্রথম দিকে টের পাইনি বা বুঝি নাই, অন্য কোনো অনলাইন সাইটেও বেশি দেখি নাই। তো সেটা হচ্ছে প্র্যাকটিস প্লাস টেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কিরকম, একটা হচ্ছে 3টে খণ্ড আছে আর কি। তো 1, 2, 3, এই বই 3টে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে সরাসরি আপনাকে মানে অনেক সুন্দরভাবে জিনিসটা বোঝায় দেওয়া আছে, যে আপনি প্রত্যেক কোশ্চেনের জন্য টিপস গুলো এখানে দেওয়া আছে। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, বাসায় যারা যারা নিজেরা পড়তেছেন অবশ্যই এই বইটা রাখবেন। সফট কপি পাওয়া যাবে, আমি যে লিঙ্কটা দিচ্ছি সেখানে সফট কপিও ডাউনলোড করতে পারবেন। আর যদি মনে হয় না সফট কপি পড়তে আমার মাথা ব্যথা করে, চোখে লাগে, তখন আপনি বইটা কিনে ফেলেন। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো টিচারের চেয়ে অনেক বেশি হেল্পফুল। আপনি যদি প্রত্যেকটা কোশ্চেন, এদের অ্যান্সার যেভাবে এরা বুঝায় দিছে বা যেভাবে এরা এক্সপ্লেন করছে, এগুলো যদি ধরতে পারেন, আপনার জন্য আর কিছু লাগবে না। এটা আপনি খুব ভালো করে নিজে নিজে যখন পড়তে চান, তখন এই বইটা অবশ্যই আপনাকে হেল্প করবে। কারণ ক্যামব্রিজে যেটা হচ্ছে, শুধু কোশ্চেন
দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। এখানে কিন্তু এক্সপ্লেইনটা খুব বেশি নাই, শুধুমাত্র রাইটিং এর ক্ষেত্রে এক্সপ্লেইনটা দেওয়া আছে। কিন্তু এক্সপ্লেনেশনটা এই প্র্যাকটিস প্লাস টেস্টে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কিন্তু এরা টিপস গুলো দিয়ে রাখছে যে কিভাবে কোন কোশ্চেনের অ্যান্সার করতে হয়। সুতরাং আপনাদের অবশ্যই এই প্র্যাকটিস প্লাস টেস্ট যেটা 3টা খণ্ড আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এবং এটা যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারবেন তাহলে এটা সবচেয়ে কঠিন কঠিন মানে ইয়েগুলো দিয়ে এটা হচ্ছে সাজানো হয়েছে। এবং এটার মোটোই হচ্ছে কি দেখেন, টিচিং নট জাস্ট টেস্টিং, অর্থাৎ শুধু আপনার টেস্ট করবে না, বরং আপনাকে শেখায় দিবে কিভাবে কোনটা অ্যান্সার করতে হবে। এরপর আরো একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আপনি যখন ইয়ে করবেন, রেজিস্ট্রেশন করবেন ইসের জন্য, ফাইনাল আইএলটিএস দেওয়ার জন্য, তখন ওরা আপনাকে বেশ কিছু ইয়া দিবে আর কি। টেস্ট টেকার পোর্টালে যখন যাবেন তখন হচ্ছে আপনি এই মেম্বার যখন হয়ে যাবেন, বা আপনি রেজিস্ট্রেশন করার না কিন্তু মানে টাকা দেন না কিন্তু এমনি রেজিস্ট্রেশন করা আছে এদের সাইটে, তখন আপনি এই রেডি যে মেম্বারশিপ আছে এখানে গিয়ে আপনি মক টেস্ট দিতে পারবেন। এই যে প্র্যাকটিসে গেলে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কোশ্চেন দেখে প্র্যাকটিস করতে পারবেন। এখানে রিডিং, রাইটিং, হ্যাঁ, স্পিকিং সব ধরনের প্র্যাকটিসে আপনি এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে এটা করতে পারবেন। একাডেমিকও আছে দেখেন, এখানে জেনারেল ট্রেনিং আছে, দুইটি আপনি এখান থেকে পারবেন। এটার বড় সুবিধা হচ্ছে যে এখানে আপনি টাইমটাকে ইয়ে করতে পারবেন, যে এক্সাম কন্ডিশনে আপনি পরীক্ষা দিতে পারবেন, মনে হবে যে আপনি কম্পিউটার বেসড এক্সামিনেশন দিচ্ছেন। এইভাবে এখানে মক টেস্টটা দেওয়া যায়। সুতরাং যারা চিন্তা করেন যে মক টেস্ট কোথায় দেবো, আমি চাকরি করে সময় নাই, তখন তারা কি করতে পারেন যে এখান থেকে তারা মক টেস্টটা দিয়ে দিতে পারেন। তো প্র্যাকটিস তো করলাম, কিন্তু প্র্যাকটিস করার পরে আসলে আমার কতগুলো হলো বা কিরকম হলো সেটা আমাকে টেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইভালুয়েশন করতে হবে যে আপনি আসলে মানে কোনটাতে কত পাচ্ছেন। রিডিং এর ক্ষেত্রে তো আপনি সরি, রিডিং এবং লিসেনিং এর ক্ষেত্রে তো আপনি জানেন, কারণ বইয়ের পিছনে বা যেখানে আপনি সলভ করছেন সেখানে অ্যান্সার দেওয়া থাকবে। সুতরাং সেখান থেকে আপনি লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে সহজেই আপনি অ্যান্সারটা বের করতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড যে ব্যান্ড স্কোর সেটা কিন্তু খুঁজে বের করতে পারেন। তো আমার যেহেতু ডিজায়ার ছিল 7, তো আমি চেষ্টা করছি যে প্রত্যেকটাতে যেন 30-এর উপরে থাকে। এজন্য আপনার যদি দেখেন যে আপনি প্রত্যেকটা মডিউলে বা প্রত্যেকটা মক টেস্টে আপনি যখন দিচ্ছেন সবগুলোতে 30 উপরে পাচ্ছেন, তখন আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, আমি মোটামুটি একটা ভালো পজিশনে আছি। কিন্তু আপনি যখন স্পিকিং দিচ্ছেন বা হচ্ছে রাইটিং করতেছেন, তখন কিন্তু ইভালুয়েশনের জন্য আপনাকে এক্সপার্ট কেউ লাগবে। এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোচিং সেন্টারে। কোচিং সেন্টারে আপনাকে কি করবে, একজন ভালো ইনস্ট্রাক্টর সে কিন্তু আপনাকে এখানে সেটা ইভালুয়েট করে দিতে পারবে, বা যখন মক টেস্ট দিবেন তখন কিন্তু তার এক্সপ্লেইন সহ এটাকে আপনাকে ব্যাখ্যা করে বোঝায় দেবে কোথায় ভুল হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করতে পারবেন। এছাড়া আপনি যদি একান্তই কোচিং এ ভর্তি হতে না চান আমার মতো, তো সেক্ষেত্রে বা আপনার সুযোগ নাই, তখন সেক্ষেত্রে বেশ কিছু এআই টুলস আছে বা ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি আপনার স্পিকিং এবং রাইটিংটাকে কি করতে পারবেন, ইভালুয়েট করতে পারবেন। সেরকম একটা ওয়েবসাইটটা আমি এখানে নিয়ে দিচ্ছি, ইন্টারফেসটা দিচ্ছি, যে এখানে এদের গেলে এরা সুন্দরভাবে আপনি স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এখানে ওদেরকে আপনি কোশ্চেন বলবেন, এরপর আপনি রেকর্ড করে দিয়ে এরপরে যখন চেকমাই স্পিচ দেবেন তখন এটাকে আপনার স্কোরটা বলে দিবে। এরপরে ভোকাবুলারি, রিপিটেশন, প্রনাউন্সিয়েশন সবগুলো সব উপরে আপনাকে একটা ওভারভিউ দেবে। যদিও এটা পুরো এক্সাক্ট আমরা বলতে পারি না, কিন্তু তারপরে মোটামুটি একটা ধারণা আপনি পাবেন, কারণ এগুলোতে যে পয়েন্ট আসবে তার হয়তো 0.5 প্লাস অথবা 0.5 মাইনাস আসতে পারে। আমার ক্ষেত্রে যেটা বলি, আমি স্পিকিং এ যখন এখানে টেস্ট করছি আমাকে 6.5 দিত, 6 বা 6.5 এভাবে দিত, আমি কিন্তু ফাইনাল এক্সামে 6.5 পাইছি। তো এইভাবে আপনারা এখান থেকে এটা ব্যবহার করতে। এছাড়া আরো অনেক টুলস আছে যার মাধ্যমে আপনি নিজের যে ইয়েটা বা এআই দিয়ে সেটার স্পিকিং বা রাইটিংটা ইভ্যালুয়েট করে নিতে পারেন। তো এখানে যেটা আমি বলবো যে আপনারা গুগলে গেলে এরকম অনেক সাইট পাবেন। তো আমার যে সাইটটা ইউজ করছি সেই সাইটের লিঙ্কটাও আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার উইক পয়েন্টটা বের করতে হবে। ঠিক আছে, উইক পয়েন্টটা বলতে কি বোঝাচ্ছি, আপনার সেটা কিভাবে বুঝবেন, আপনি যখন কোন একটা মডিউল নিয়ে কাজ করতেছেন বা টেস্ট দিচ্ছেন, তো প্র্যাকটিস করার সময় দেখবেন যে এই মডিউলে ফর এক্সাম্পল আমার যখন দেই ক্যামব্রিজ সলভ করি, তখন আমি দেখি যে হেডিং এর মধ্যে আমি পারতেছি না হচ্ছে ট্রু ফলস আর হচ্ছে হেডিং। তার মানে ট্রু ফলস আর হেডিং আমার সবচেয়ে বেশি ভুল হচ্ছে। আমি যদি কোনো একটা জায়গাতে হয়তো আমার 32টা হয়েছে বা 33টা হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে 5টা বা 6টাই আমার ট্রু ফলস এবং হেডিং থেকে আমার মিস হয়েছে বা ভুল হয়েছে। সুতরাং আমার ওখানে উইক পয়েন্ট হচ্ছে হেডিং এবং ট্রু ফলস। সুতরাং আপনাকে কি করতে হবে, এই দুটোকে ইমপ্রুভ করার জন্য আপনাকে কিছু টেকনিক নিজেকে বের করতে হবে। সেটা আপনি ভিডিও দেখে করেন বা হচ্ছে প্যাসেজ সলভ করে করেন, সেটা আপনি ব্যবহার করতে পারেন।
এরপরে ধরেন আপনি যখন লিসেনিং ক্ষেত্রে আমি যেটা বলি যে আমার পার্ট 3 তে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, দুজন স্টুডেন্ট কথা বলতো, একজন ইয়েস না এটা বলতো, এটা বলেই তারা অ্যান্সার চেঞ্জ করে দিত, এটা আমার ধরা খুবই কষ্ট হতো। পার্ট 1 এবং পার্ট 4 মোটামুটি আমি পারতাম, কারণ এখানে একজন মানুষ কথা বলে, সরি পার্ট 4 এ তো একজন কথা বলে, পার্ট 1 এ কিছুটা সহজ থাকে, সরাসরি মানে ইয়ে থাকে আর কি, এই জন্য আমি পারতাম। সুতরাং আমাকে কি করতে হয়েছে, পার্ট 2 এবং 3 তে খুব বেশি এফোর্ট দিতে হয়েছে। তো এইভাবে আপনাকে উইক পয়েন্ট বা যেটাতে আপনি কম মার্ক পাচ্ছেন সেটার উপর আপনি কাজ করেন। এরপর হচ্ছে রুটিন ফর স্টাডি, আপনি একটা রুটিন করে নিতে পারেন যে, এবং সেই রুটিনের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে যে প্রত্যেকটা মডিউল আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। এমন না যে আপনি আজকে শুধু রিডিং এবং লিসেনিং করে দিলেন। আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয়, লিসেনিং, স্পিকিং এবং রাইটিংটা আমরা করতে পারি না, কারণ হচ্ছে কি এই দুইটার জন্য অন্য একজন হেল্পার দরকার হয়, কারণ আপনি রাইট করলেন সেটা দেখার জন্য কেউ লাগবে, কথা বলতেছেন সেটা বোঝার জন্য আরেক কেউ লাগবে, এই কারণে আমাদের কিন্তু এগুলো হয় না। এজন্য চেষ্টা করবেন যে একজনকে সাথে রাখতে, যে আপনাকে স্পিকিং এর সময় হেল্প করবে বা রিডিং এর লিসেনিং কি রাইটিং এর জন্য আপনাকে ইয়ে করতে পারে কি, মানে ইভালুয়েট করতে পারে। এরপর হচ্ছে যেটা বললাম, ক্যামব্রিজ এবং প্র্যাকটিস প্লাস, এই দুইটার জন্যই আগে রুটিন করেন যে এই দুইটা বই আগে শেষ করবে, ঠিক আছে? এরপরে আপনি হচ্ছে বাকি অন্যান্য ওয়েবসাইটে গিয়ে মুখ দিতে পারেন। যেরকম আমি হচ্ছে একটা রুটিন করছিলাম, তো এখানে ভলিউম 4 থেকে শুরু করছিলাম মোটামুটি শেষ পর্যন্ত, তো এটা হচ্ছে চেষ্টা করছিলাম এবং এভাবেই আমি আগাইছি আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই কিছু স্পেসিফিক মডিউল সম্পর্কে বলবো। এখন যেহেতু অল্প সময়, আমি আপনাদের বলছি যে ওভারঅল একটা ভিউ দেবো, সুতরাং প্রত্যেকটা মডিউল ধরে ধরে লম্বা সময় আমাকে আলোচনা করার সুযোগ নাই। আমি বলবো যে আসলে কি টেকনিক ইউজ করছে এবং কোন কোন চ্যানেল আমাকে হেল্প করছে। আমার চেয়ে অনেক ফার বেটার ভালো বোঝায় যারা আইএলটিএস মানে স্পেশালিস্ট আছে এবং যারা এগুলো নিয়ে পড়াশোনা করাচ্ছেন, তো আপনার আমি সাজেশন দেবো তাদেরগুলো ফলো করতে। আমি শুধু তাদের নামগুলো এখানে এক্সপ্লেন করবো আর কি। এখানে প্রথম কথা হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে যে আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে, যেরকম আমরা প্রথমে বলেছিলাম যে আসলে ভোকাবুলারিটা কি বুঝবে, একটা প্যাসেজের সবগুলো ওয়ার্ড তো কেউ জানবে না, তো এটা আসলে সম্ভব না, আমিও জানি না। তো সেক্ষেত্রে আপনার উপায় হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে যে কোশ্চেন গুলো করতেছে ওই কোশ্চেনের প্রশ্নগুলো আমরা বুঝতে পারতেছেন কিনা, ঠিক আছে? আপনি এটা একটু খেয়াল করেন, তাহলে আপনার ভোকাবুলারিটা মোটামুটি লিস্টটা ছোট হয়ে আসবে যে এই ভোকাবুলারি আপনাকে শিখতে হবে। এরপরে আপনাকে কিওয়ার্ড খুঁজতে হবে, ঠিক আছে? যে এই কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে টেক্সটের মধ্যে বা প্যাসেজের মধ্যে খুঁজবেন যে অ্যান্সারটা কোথায় থাকতে পারে, সেইভাবে আপনি অ্যান্সারটাকে লোকেট করবেন। এই বিষয়ে আপনি হচ্ছে রাশেদ ভাই যিনি বাংলা আয়ার্স চ্যানেলের, তো ওনার ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া হচ্ছে আসাদ ইয়াকুবের ভিডিওগুলো দেখতে পারেন। তো এইভাবে আপনি হচ্ছে বেশ কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি টেকনিকে ওরা ইউজ করতেছে। এরপর হচ্ছে কনফার্মেশন, যে আপনি একটা অ্যান্সার খুঁজে বের করলেন এবং সেখান থেকে এটা বের করে ফেললেন। তো রিডিং মডিউল না আপনাদের অনেক বেশি তো আমি চেষ্টা করছি এভাবে পড়ার জন্য। এবং রিসেন্টলি দেখবেন যে আমি যেটা আগে বললাম যে আমার যে দুর্বল পয়েন্ট, সেই দুর্বল পয়েন্টটা কিন্তু আমার পোর্শনে আমি পাইনি, অর্থাৎ ট্রু ফলস এবং হেডিং, এই দুইটা কিন্তু আমার সময় খুব বেশি ছিল না বললেই চলে, শুধু ইয়েস নো নট গিভেন ছিল একটা পার্ট, কিন্তু হেডিং ছিল না। তো আপনাদের উচিত যে বাকি যেগুলোতে আপনারা দুর্বল সেগুলোর সম্পর্কে একটু ভালো বিস্তারিত ভিডিও দেখতে। তো এখানে আমি বেশ কিছু চ্যানেলের নাম বলবো যেগুলো থেকে আমি হেল্প নিছি রিডিং এর জন্য। প্রথম হচ্ছে যে বাংলায় আইএলটিএস, তো এনার যে রাশেদ ভাই নিয়ে কথা বলেন, ওনার হচ্ছে মানে বোঝানোর ক্যাপাবিলিটি বা হচ্ছে ওনার যে স্টাইলটাকে ভালো লাগে, কারণ হচ্ছে উনি মানে জিনিসটাকে অনেক সুন্দরভাবে সহজ করে প্লেস করেন এবং উনি হচ্ছে আইএলটিএসটাকে একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে বা একটা মানে খেলার ছলে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেন। বেশ কিছু ভিডিও আমাকে হেল্প করছে রিডিং এর ক্ষেত্রে, বিশেষ করে স্ক্যানিং বা হচ্ছে ট্রু ফলস এবং হচ্ছে হেডিং বোঝার জন্য। 2 নম্বর যেটা বলবো যে আসাদ ইয়াকুব, উনি হচ্ছে পাকিস্তানের একজন টিচার, উনি খুব ভালো বোঝান এবং হচ্ছে ওনার বেশ মানে হিউমারিস্টিক লোক আর কি। তো ওনার হচ্ছে হাস্য বেশ ভালো, উনি মাঝে মাঝে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়ে কোশ্চেন গুলো বোঝাই দিতে পারেন। তো আপনারা চাইলে এই এনার যে ফ্রি ভিডিও, প্রচুর ফ্রি ভিডিও, যে ফ্রি ভিডিও গুলো আছে অর্থাৎ পাবলিক ভিডিও, এই ভিডিও গুলো দেখলে আপনার মনে হয় এনাফ, আপনারা রিডিং এর জন্য পেয়ে যাবেন। এছাড়াও আইএলটিএস লিজ নামে একজন আছেন, উনি হচ্ছে বেশ ভালো বোঝান, বিশেষ করে ওনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রচুর পরিমাণে আপনারা বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবেন, বিশেষ করে টাস্ক 1 এর স্যাম্পল, টাস্ক 2 এর স্যাম্পল, স্পিকিং এর জন্য বা বিভিন্ন ধরনের আইডিয়া, এগুলো আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আইএলটিএস লিজ, ঠিক আছে? লিসেনিং মডিউলের ক্ষেত্রে আমি যেটা বলবো, লিসেনিং এর ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের প্র্যাকটিস করবেন ক্যামব্রিজ দিয়ে, কিন্তু শেখার জন্য আপনারা কি করবেন, শেখার জন্য আপনারা
নেটিভ স্পিকারদের যে অডিও, সেই অডিওগুলো আপনারা শোনার চেষ্টা করবেন। সেগুলো কোথায় পাবেন? অনলাইনে বা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে। আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টের, বিশেষ করে অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড অ্যাকসেন্ট যেগুলো আছে, এই বিভিন্ন অ্যাকসেন্টের আপনারা ভিডিওগুলো শুনে শুনে একটু দেখার চেষ্টা করবেন। লিসেনিংটা আমার জন্য সবচেয়ে ভয়ের কারণ ছিল, কারণ আমি অনেক কিছুই বুঝতাম না। আমি যখন আইএলটিএস পড়তে আসছি তখন আমি বুঝলাম যে ওরা জিরোকে জিরো বলে না, ও বলে, মানে মাঝে মাঝে ও বলে টেলিফোন নাম্বার বলার সময়। এটা আপনারাও দেখতে পারেন। এছাড়া বেশ কিছু কমন নাম যেগুলো হচ্ছে ইংরেজিতে কমন নাম আছে, এই নামগুলো অনেক সময় তারা বলে না, ঠিক আছে? অর্থাৎ মাইকেল, এই নামটা খুবই কমন, সুতরাং তারা কিন্তু স্পেলিং করবে না। সুতরাং আপনাদেরকে এই নামগুলো শিখে নিতে হবে, কমন নামগুলো আপনারা শিখে নেবেন। যেটা বলছে যে কনফিউজিং নাম আছে এবং কিছু নাম্বার আছে, ফর এক্সাম্পল 30 এবং 13, হ্যাঁ, তো এগুলোর পার্থক্যগুলো কি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এগুলো আইএলটিএস লিজের ভিডিওতে পাবেন। এছাড়া আপনারা প্র্যাকটিস করার জন্য বা হচ্ছে লিসেনিং স্কিলটা বাড়ানোর জন্য আধা ঘন্টা কিন্তু আপনাকে শুনতে হবে। সেক্ষেত্রে আপনাকে মনোযোগ ধরে রাখার জন্য কিছু কিছু ভিডিও আপনারা আধা ঘন্টা ধরে টানা শুনতে পারেন। ফর এক্সাম্পল বিবিসি নিউজের যে বিভিন্ন পডকাস্ট আছে, ভিডিও আছে, ডকুমেন্টারি আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো শুনলে হবে কি, আপনার হচ্ছে ইংলিশ যে শোনার যে ক্যাপাবিলিটি সেটা বাড়বে। দ্বিতীয় হচ্ছে টেড নামে একটা ওয়েবসাইট আছে, সরি, ইউটিউব চ্যানেল আছে, খুবই সুন্দর। অল্প 3-4 মিনিটের করে শিক্ষণীয় ভিডিওগুলো বানায় ছবি সহ। তো আপনারা চাইলে এগুলো দেখলে আপনাদের ইয়েগুলো ইয়ে হবে আর কি। এছাড়া আপনারা যদি মনে করেন যে ইসলামিক লেকচার বা বিভিন্ন ইসলামিক স্কলারদের বয়ান শুনবেন বা তাদের যে স্পিচ শুনবেন, সেটা শুনলে কিন্তু আপনার একই সাথে মানে যে ইয়েটা, লিসেনিং এর যে স্কিলটা, সেটা কিন্তু ডেভেলপ করবে। সেটা হতে পারে নোমান আলী খান, হতে পারে মোহাম্মদ হবলস, তো এরকম বিভিন্ন ধরনের আপনারা ভিডিও শুনতে পারেন। লিসেনিং এর ক্ষেত্রে যেটা আমি বলবো যে যখন আপনার প্র্যাকটিস করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে কোশ্চেনটা মানে বোঝার জন্য কি কোশ্চেন চাইছে, ফার্স্টে হচ্ছে কোশ্চেন গুলো দেখে নেওয়া। এরপর হচ্ছে অ্যান্সারের টাইপটা খুঁজে বের করা, ঠিক কি অ্যান্সারটা এরা চাইছে, হ্যাঁ, যেটা সেটা কি ধরনের অ্যান্সার হবে, নাম হবে, নাম্বার হবে, প্লেসের নাম হবে, নাকি অন্য কোনো ভার্ব হবে। এরপর হচ্ছে ডিস্ট্রাক্টর, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ডিস্ট্রাক্টর হচ্ছে যে ফার্স্টে একজন সে কথা বললো, বিশেষ করে এমসিকিউতে এটা হয় যে একটা অপশন বললো যে হ্যাঁ আমি কালকে ভাত খেয়েছি, বা কাউকে জিজ্ঞেস করলো যে তুমি কাল ভাত খেয়েছো কিনা, কিন্তু সে বললো না আমি ভাত খাইনি। তো এই যে প্রথমে বললো ভাত খাইছি, তার মানে আপনি কেউ দেখলেই মনে করতে পারে না প্রথমটাই অ্যান্সার, কিন্তু কিছুক্ষণ পরেই একটা ওয়ার্ড দিয়ে সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে। এগুলোকে বলা হয় ডিস্ট্রাক্টর, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে খুঁজে বের করা, এরপর হচ্ছে ফাইনালি কনফার্ম করা যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো লিসেনিং মডিউলে এই স্টেপে আগালে আমার মনে হয় আপনি ভালো করতে পারবেন। তো লিসেনিং এর ক্ষেত্রে আমি মনে করি যে বাংলা আইএলটিএস ওনার একটা চ্যানেল, একটা ভিডিও আছে কিভাবে আমি লিসেনিং এ 9 পেয়েছি, এরকম একটা ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারেন। এছাড়া আসাদ ইয়াকুব স্যার, ওনার ভিডিওগুলো আমি পড়েছি, দেখেছি। আইএলটিএস লিস এনার ভিডিওতে যেটা বললাম, ইনিও বেশ সুন্দরভাবে বোঝায় দেয় আর কি আর চ্যানেলে। স্পিকিং এর ক্ষেত্রে কি বলবো, স্পিকিং তো আমি নিজেই খুব বেশি ভালো করতে পারি নাই। তো চেষ্টা করবেন যে ফ্লুয়েন্ট থাকার জন্য, কারণ এত প্রেশারের মধ্যে ওই সময় আসলে মানে নতুন ভোকাবুলারি বা হচ্ছে বেশ দামি দামি ফ্রেজ, দামি দামি বা খুব রিচ ওয়ার্ড ওই সময় ব্যবহার করার মতো এনার্জি থাকে না, বা হচ্ছে মানসিক অ্যাবিলিটিও থাকে না, কারণ কোশ্চেনটা আননোন থাকে। হুট করে মনে হয় যে রেসপন্সটা দিয়ে যা হয় হোক। তো এই জন্য চেষ্টা করবেন যে ফ্লুয়েন্ট থাকার জন্য। ফ্লুয়েন্সিটা খুব বড় জিনিস। তো একটা স্পেসিফিক বই, যে কোনো বই, হ্যাঁ, আমি যেটা বলি যে যে এখানে আমি মূলনীতি ফলো করছি যে অল্প করে চর্চা, বেশি করে ঘষো। কারণ একটা বই আপনি ভালো করে পড়েন, এটাই ভালো, বরং অনেকগুলো বই অল্প অল্প না পড়ার চেয়ে, ঠিক আছে? এজন্য যেহেতু স্পিকিং এর জন্য আপনারা জানেন সবাই, সর্বজন বিখ্যাত বই মাক্কার, কিরণ মাক্কার, ওনার হচ্ছে বিখ্যাত বই হচ্ছে স্পিকিং এর জন্য। তো এটা হচ্ছে আপনি পিডিএফও পাবেন, বই হার্ড কপি বা সফট কপি কিনতেও পারবেন। তো এগুলো হচ্ছে দিয়ে আপনি হচ্ছে শিখতে পারেন, এবং ম্যাক্সিমাম বই বা হচ্ছে ম্যাক্সিমাম ইয়াগুলো গেজ ওয়ার্ক বা টাস্ক টু বা টাস্ক ওয়ান এখান থেকে আসে। সুতরাং এটা শিখলে আমার মনে হয় আপনারা পেয়ে যাবেন। এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা আগেই বলছিলাম যে পার্টনার লাগবে, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পার্টনার। তো আমার ভাগ্য ভালো ছিল, আমি 2-3 জন পার্টনার পেয়েছিলাম, তারা হচ্ছে রেগুলার সময় দিত, এবং আমরা এই ইয়াটা, এই স্পিকিং টেস্টটা ভাগ করে নিতাম যে আগামীকাল আমরা 5টা স্পিকিং, তো 1 থেকে 5 নম্বর পর্যন্ত আমাদের কাজ। তো প্রথমে সে আমাকে 2টা ধরবে, আমি তাকে 2টা ধরবো, এইভাবে বা যে কোনো সিরিয়ালে ধরা হবে, এবং পরবর্তীতে আমরা হচ্ছে নিজেদের গুলা মানে পরস্পরেরটা ইভালুয়েট করতাম যে কে কত পেতে পারে, ঠিক আছে? এখন আপনি মনে করেন যে আপনার পার্টনার নাই, এরকম কেউ সময়দের কেউ নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই কোনো একটা পার্টিকুলার ইয়া নিয়ে, টাস্ক নিয়ে, সেটা আপনি নিজের মতো করে রেকর্ড করবেন, কথা বলবেন, বলার পরে সেটাকে রেকর্ড করবেন। তো রেকর্ড করার যখন আপনি শুনবেন, শোনার সময় আপনি দেখবেন যে হ্যাঁ, যেখানে কতগুলো মিস্টেক আপনি করছেন, গ্রামাটিক্যাল মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক, সরি, প্রোনাউন্সিয়েশন মিস্টেক আছে। তো এরকম মিস্টেক গুলো আপনি নিজে নিজে একটু বের করার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে সেগুলোকে
মানে আইডেন্টিফাই করে তা পরবর্তীতে আগানোর চেষ্টা করবেন, ঠিক আছে। তো এছাড়াও স্পিকিং এর জন্য আপনি আরো কিছু চ্যানেল, আগের যে চ্যানেলগুলো বললাম সেগুলো ছাড়াও আপনি আইএলটিএস অ্যাডভান্টেজ নামে একটা চ্যানেল আছে। তো এই ভদ্রলোক হচ্ছে ক্রিস পেল, তো ইনিও বেশ ভালো বুঝান এবং রাইটিং এর জন্য আমি মনে করি বেস্ট। উনি খুব সুন্দরভাবে সহজভাবে এগুলো বোঝানোর চেষ্টা করেন। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। তো স্পিকিং এর ক্ষেত্রে আপনারা যে কোনো মডিউলের ক্ষেত্রেই রিডিং এবং লিসেনিং বাদে বাকি দুটোর ক্ষেত্রে আপনাদেরকে ক্রাইটেরিয়া গুলো দেখতে হবে যে আসলে তারা, অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি, তারা কিভাবে আমাদের লেখাগুলো বা হচ্ছে আমাদের কথাগুলো তারা ইভালুয়েট করে, এটা বোঝা আপনার জন্য খুবই জরুরি। ফর এক্সাম্পল, স্পিকিং এর ক্ষেত্রে তাদের 4টা সেকশনে বা 4টা ভাবে তারা এটাকে বা 4টা ক্রাইটেরিয়ার উপর তারা ভিত্তি করে আমাদেরকে মার্কিং করে। এক নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। ফ্লুয়েন্সি মানে হচ্ছে কথা বলার সময় আপনি কতবার থামতেছেন বা কতবার এরকম করতেছেন, এটা হচ্ছে ফ্লুয়েন্সির ইয়ে আর কি, বাধা আর কি। তো মানে কতটা আপনি সচ্ছল ভাবে বা প্রাঞ্জল ভাবে কথা বলতে পারতেছেন রেগুলারলি, এটাকে আমরা বলতেছি ফ্লুয়েন্সি। দ্বিতীয় হচ্ছে কোহেরেন্স, অর্থাৎ আগের বাক্যের সাথে পরের বাক্যের হচ্ছে সম্পর্ক কি। ফর এক্সাম্পল, কেউ একজন কথা বলতেছে আমার বাড়ি নোয়াখালী, পরের অর্থে সে বলে যাচ্ছে যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তো এই যে দুইটার মধ্যে কিন্তু কোনো কি নাই, সম্পর্ক নাই। তো সুতরাং এই যে কোহেরেন্স, অর্থাৎ একটা বাক্যের সাথে পরের বাক্যের যে একটা মিল বা সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু তারা দেখে। এবং প্রত্যেকটা ব্যান্ডের আন্ডারে দেখেন তারা হচ্ছে এটা ব্যবহার করছে যে আসলে কিভাবে তারা মার্কিং করতেছে বা কিভাবে তারা এই জিনিসগুলা ইউজ করতে পারতেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা গেল যে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সির উপর তারা মার্কিং করবে। আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, অর্থাৎ আপনি কি পরিমাণ গ্রামাটিক্যাল রেঞ্জের কথা ব্যবহার করতেছেন। রেঞ্জটা কিন্তু ইম্পর্টেন্ট। রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে সবগুলা ফরম্যাট, যেরকম আমরা জানি বাক্যের কি কি টাইপ আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, টেন্স আছে, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে। তো আপনি কত ভ্যারাইটির আপনি গ্রামার ইউজ করতে পারতেছেন। আপনি যদি শুধু বলে থাকেন যে শুধু সিম্পল সেন্টেন্সে বলে থাকেন, তার মানে আপনার কিন্তু কম্পাউন্ড বা কমপ্লেক্স আপনার নাই, অ্যাবিলিটি নাই। তো এই জন্য তারা কিন্তু এটা দেখবে যে গ্রামাটিক্যাল লেন্সটা আপনার কত দূর পর্যন্ত আছে, ঠিক আছে। এরকম দেখেন বলা হচ্ছে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচার। তো এগুলো কিন্তু বলা হচ্ছে যে 6 এর ক্ষেত্রে। এরপর হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসিটা ইম্পর্টেন্ট যে আপনি এগুলা বলতেছেন কিন্তু এগুলোতে ভুল হচ্ছে কিরকম। তো ভুল না হয় তাহলে সেক্ষেত্রে মার্কিং কিরকম হবে, ভুল হলে কিরকম হবে, ঠিক আছে। এরপরটা হচ্ছে দেখেন লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স বলতে বোঝানো হচ্ছে যে আপনি কত ভ্যারাইটির ওয়ার্ড ব্যবহার করতেছেন। শুধু নর্মাল ওয়ার্ড ব্যবহার করতেছেন নাকি খুব বেশি কঠিন কঠিন ওয়ার্ড বা হচ্ছে একটু ডিফারেন্ট লেভেলের ওয়ার্ড ব্যবহার করতেছেন, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য অনেকে চিন্তা করে থাকেন যে অনেক বেশি কঠিন কঠিন ওয়ার্ড আমরা ব্যবহার করে ফেলবো, কিন্তু না। এটা কিন্তু আছে যে আপনি যদি ভুল জায়গায় কঠিন ওয়ার্ড ব্যবহার করে ফেলেন সেটা কিন্তু কোনো কাজে দিবে না। এজন্য আপনাকে দেখতে হবে যে ওয়ার্ডের ইউজ আপনি কিভাবে ব্যবহার করতে পারতেছেন। এছাড়া আপনি কোনো ধরনের ইডিয়ম ব্যবহার করতে পারতেছেন কিনা, ফ্রেজ ব্যবহার করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলোর উপরে কিন্তু তারা মার্কিং করবে। স্পিকিং এর ক্ষেত্রে বলতেছি, রাইটিং এর ক্ষেত্রে আবার অন্য ধরনের ইয়েগুলো আসবে আর কি। এছাড়া ফাইনাল হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এন্ড প্রোনাউন্সিয়েশনটা বোঝার উপায় হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে খুব বেশি যে আপনাকে নেটিভদের মতো হইতে হবে এরকম না, তবে বেসিক কিছু জিনিস আপনাকে শিখতেই হবে। আমাদের অনেক ভুল আছে, সেই ভুলগুলো আপনারা একটু শিখে নিন। ফর এক্সাম্পল, আমরা যেটা বলে থাকি যে বেসিক্যালি, বেসিক্যালি বলতে আসলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে বেসিকলি, ঠিক আছে। তো এই যে জিনিসগুলা, এই যেগুলো খুব মারাত্মক বল, যেটা আমরা জানিও না, ঠিক আছে। যেরকম আমরা যে ইসেনশিয়াল যে একটা কথা বলছিলাম, একটা ভিডিও দেখছিলাম যে সব শিয়াল মারতে হবে, অর্থাৎ শিয়াল বলে কোনো শব্দ নাই, ইসেনশল। এরপর রেস্টুরেন্ট, আমরা সহজ ভাবে যখন বলতে থাকি তখন রেস্টুরেন্ট বলে, কিন্তু না, রেস্টুরেন্ট। অর্থাৎ এই যে ইয়েগুলা আপনাকে খুব বেশি সোস্ত হইতে হবে এরকম না, কিন্তু বেসিক যে ইংরেজিটা সেটা আপনাকে শিখতে হবে, ঠিক আছে। এই জন্য ইউটিউবে সার্চ দিলে আপনি এরকম পেয়ে যাবেন যে আমরা বাঙালিরা কোন কোন ভুলগুলো সাধারণত করে থাকি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। এছাড়া আমি যেটা ওই ওয়েবসাইটের কথা বললাম, সেখানে গিয়ে আপনি যদি স্পিকিং করেন বা কথা বলেন তখন কিন্তু তারা এই ওয়ার্ডগুলোকে ধরতে পারবে। যদি মনে করেন যে সবগুলো ধরতে পারতেছে, তার মানে বুঝবেন যে আপনার প্রনাউন্সিয়েশন মোটামুটি ওকে আছে। ওকে, এরপরে লাস্ট সেকশন যেটা আমাদের রাইটিং মডিউল। রাইটিং মডিউলটা আমরা যেটাই বললাম যে আসলে রাইটিংটা টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 আপনার কাজ করার তেমন কিছু না, আইডিয়া জেনারেশন কিছু না, জাস্ট যা আছে ওটাকে আপনাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে। তো এক্ষেত্রে আমি মনে করি যে একটা নির্দিষ্ট বই বা নির্দিষ্ট একটি স্ট্র্যাটেজি ফলো করবেন যে কিভাবে লিখবেন। যেরকম অনেকে অনেকভাবে বলে যে কেউ টাস্ক 1 এর ক্ষেত্রে ফর এক্সাম্পল যে বলে ওভারঅল বা এই জিনিসটা কনক্লুশনটা আগে দেবো, অনেকে বলে পরে দেবো। তো এরকম আপনি নির্দিষ্ট একটা রুল ফলো করবেন, নির্দিষ্ট একটা বই বা নির্দিষ্ট একটা গাইডলাইন ফলো করতে পারেন।
আমি যেটা করেছি রাইটিং এর ক্ষেত্রে রাসেল মিচেলের যে বইটা সেই বইটা ফলো করেছি। এরপর হচ্ছে আইডিয়া জেনারেশন ক্ষেত্রে আপনার যদি মনে হয় না আমার আইডিয়া গুলো আসলে ভালো মতো হচ্ছে না জেনারেশন, তখন আপনি যে সাইমনের একটা বই আছে, সাইমন আর আইডিয়া জেনারেশন আছে, আর অনেক বই আছে আইডিয়া জেনারেশনের জন্য, তো আপনি টাস্ক টু এর জন্য এই বইগুলো ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একাডেমিক মডেলের মানে মডেলের কথা বলতেছি, জেনারেল ট্রেনিং এর যে মডিউল সেখানে তো রাইটিংটা আলাদা। এছাড়া হচ্ছে আমি যেটা বলছিলাম যে আপনি কোথাও কিছু লিখবেন, কোনো ফ্রেন্ডের পোস্টে কমেন্ট করবেন, সেখানে ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, একটা পোস্ট করবেন সেটা ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এছাড়া আপনি প্রতিদিন চেষ্টা করবেন যে প্র্যাকটিস করা, এটা না যদিও পারেন তারপরে প্রতি সপ্তাহে মিনিমাম 3টা আপনি ফুল রাইটিং টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার রাইটিংটা আপনি চেক দিবেন, চেকের ক্ষেত্রে চেষ্টা করবেন মেইনলি গ্রামার এবং স্পেলিংটা, কারণ এই দুটো যদি আপনি চেক দিতে পারেন আপনার অটোমেটিক্যালি 6+ আপনার ব্যান্ড স্কোর চলে আসবে, কারণ কি আপনার ভুল হচ্ছে না এবং গ্রামারটা আপনার ঠিক আছে, ঠিক আছে? এই জন্য চেষ্টা করবেন যে এই জিনিসগুলোকে অ্যাড করার জন্য। আর কোহেরেন্সের জন্য আপনি চেষ্টা করেন বেশ কিছু ওয়ার্ড ব্যবহার করার জন্য, মোর এভার, ফার্দার মোর, অ্যাডিশনালি, এই ওয়ার্ডগুলো ইউজ করলে আপনাকে কোহেরেন্সটা ঠিক থাকবে। এছাড়া চেষ্টা করবেন যে সব ওয়ার্ড যেন বা সব সেন্টেন্স যেন সিম্পল না হয়, কিছু ডিফারেন্ট টাইপের যে সেন্টেন্স ফরমেশন সেগুলো ব্যবহার করে, এছাড়া কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিছু ব্যবহার করে, অর্থাৎ আপনার চেষ্টা থাকবে যে গ্রামাটিক্যাল রেঞ্জ গুলো যেন সবগুলো আপনি টাচ করতে পারেন টাস্ক টু এর ক্ষেত্রে। এক্ষেত্রে আমি যেটা বলবো যে আইএলটিএস অ্যাডভান্টেজ খুবই উপকারী একটা ওয়েবসাইট এবং উপকারী একটা ইউটিউব চ্যানেল, যদিও বেচারা বারবার ভর্তি হওয়ার জন্য বলবে আপনার টাকা থাকলে ভর্তি হবেন, না হলে নাই। তো ওনার ইয়েগুলো ব্যবহার করতে পারেন, ফ্রি ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া যেটা বললাম যে র্যাচেল মিসেলের যে বইটা আছে টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বোথ একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুইটার জন্য এনারা সাজেশন দিয়ে থাকে। তো এনাদের যে ইয়েগুলো আছে, ফর্মুলাটা আছে। এরপর হচ্ছে রাইটিং 2 এর ক্ষেত্রে আপনাকে যে ইয়েগুলো কোশ্চেনটা ধরতে হবে যে আসলে ঠিক কি পরিমাণ কোশ্চেন আপনাকে বা কোন কোশ্চেনটা আপনাকে চাচ্ছে, সেটা হচ্ছে আপনাকে অপিনিয়ন চাচ্ছে নাকি আপনাকে জাজ করতে বলছে, এই জিনিসটা ধরাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো সেই জিনিসগুলো এখানে সুন্দর মতো ব্যাখ্যা করা আছে এই বইটাতে। আমি রাইটিং এর জন্য এই বইটা প্লাস হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ যে চ্যানেলটা, সেই চ্যানেল এবং হচ্ছে আইএলটিএস লিজের কিছু ওয়েবসাইট থেকে কিছু রিসোর্স ইউজ করছি। এরপরে রাইটিং মডিউলের যদি আমরা এদের হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়াটা দেখি, এটা আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা অলরেডি জেনে ফেলছেন বা দেখে ফেলছেন। টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে যে কোশ্চেনটা দিচ্ছে সেই কোশ্চেন অ্যান্সারটা আপনি করতে পারছেন কিনা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে মিনিমাম যে ওয়ার্ড লিমিট আছে, অর্থাৎ টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ড এবং টাস্ক 1 এর জন্য 150 ওয়ার্ড, এই ওয়ার্ডটা আপনি ক্রস করতে পারছেন কিনা, অর্থাৎ এর কম ওয়ার্ড লিখলে কিন্তু আপনার মার্কটা কমে যাবে, ব্যান্ড স্কোর কমে যাবে, অর্থাৎ চেষ্টা করবেন এগুলো বেশি লেখার জন্য। আমি আমার পরীক্ষাতে মনে হয় যে টাস্ক 1 এ 180 কি 90 ওয়ার্ড লেখছি এবং টাস্ক 2 তে লেখছি হচ্ছে প্রায় 300-র কাছাকাছি, 290 বা 300 এরকম। আর আমি টাস্ক 2 টা দিয়ে শুরু করছিলাম, যেহেতু টাস্ক 2 তে মার্ক বেশি, এজন্য টাস্ক 2 টা আগে লিখছিলাম এবং টাস্ক 1 টা পরে লিখছিলাম। লেক্সিক্যাল রিসোর্স আগের মতো স্পিকিং যেরকম দেখছেন সেরকম, এখানে বিভিন্ন ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারতেছেন কিনা সেগুলো আপনাকে দেখতে হবে। এই ওয়ার্ড সম্পর্কে আপনার আইএলটিএস অ্যাডভান্টেজ, অর্থাৎ যে চ্যানেলটা বললাম ওই চ্যানেলে সুন্দর মতো দেয়া আছে যে কোন ওয়ার্ডগুলোকে হাই ব্যান্ড স্কোরের ওয়ার্ড বলা হয়, সেই জিনিসগুলো সম্পর্কে একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি স্পিকিং এর মতোই। তো এই ছিল আমার মোটামুটি জার্নির বিষয়টা। তো আমি যদি পুরা ভিডিওর একটা সাম আপ করি, যেহেতু রাইটিং এর মতো যে লাস্টে একটা কনক্লুশন টানে, তো সেখানে আপনি কনক্লুশন বা একটা সামারি যদি আমি দেখাই, সেটা হচ্ছে এরকম যে প্রথমে আপনাকে কি করতে হবে, একটা প্ল্যান করতে হবে যে আপনি কবে নাগাদ আইএলটিএস দিবেন, ঠিক আছে? আপনি 2 মাস বা 3 মাস তার আগে একটা আপনি মক টেস্ট দিয়ে নিজের একটা যাচাই করে নিলেন, বা কোনো একটা পরীক্ষা দিয়ে নিজে নিজে একটা দেখলেন যে আপনি কতগুলো হচ্ছে, বা ক্যামব্রিজে একটা টেস্ট দেখে আপনি নিজেকে যাচাই করলেন যে আপনি কত পাচ্ছেন। যদি মনে করেন যে আপনার ব্যান্ড স্কোর কাছাকাছি আসছে, তাহলে মানে আপনি এটা ব্যবহার করতে পারেন, তার মানে আপনি তখন 2 মাস বা 1 মাসের জন্য ইয়ে করবেন। তো বেশি কাছাকাছি নেওয়া একটা স্ট্রেসের বিষয়, বেশি দূরে নেওয়া একটা লেংদি বিষয়। যদি আপনি বেশি দূরে টেস্ট ডেট নেন, যে আপনি আজ থেকে 6 মাস পরে নেবেন, তখন দেখা যাবে কি এই 6 মাস আপনি কত মানে টাইটলি আপনি পড়তে পারবেন, মনে হচ্ছে টাইম তো আছে, ধীরে ধীরে পড়ি। আবার যদি খুব কাছাকাছি নেন, তাহলে আপনার প্রিপারেশন শেষ হওয়ার আগে পরীক্ষা চলে আসবে। এজন্য আপনার মানে ইসের উপরে ভিত্তি করে কন্টেন্ট বা আপনার কি পরিমাণ এলিজিবিলিটি আছে তার উপর ভিত্তি করে আপনি টাইমটা নেবেন, 2 মাস বা 1.5 মাস টাইম নিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন। আমি 1 মাস আগে রেজিস্ট্রেশন করছিলাম। এরপর হচ্ছে প্র্যাকটিস। এরপরে আপনি যে সোর্স গুলোর কথা বললাম, ক্যামব্রিজ বা টেস্ট প্লাস এবং আইএলটিএস এর যে অফিসিয়াল বা ব্রিটিশ কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি প্র্যাকটিস গুলো করতে থাকেন। এবং যেহেতু লিসেনিং এবং রিডিং আপনি নিজে ইভ্যালুয়েট করতে পারবেন, তাহলে আপনি এটা চেক দিতে পারবেন ইজিলি।
এরপর হচ্ছে রিডিং, রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে যেটা বললাম যে ভালো হয় যদি কেউ আপনার রাইটিং গুলো দেখে দেয় এবং সেটা হবে এক্সপার্ট। দেখবেন অনেকেই ফেসবুকে আছে বিভিন্ন অ্যাড দিয়ে বেড়াচ্ছে, অত সে তার নিজেরই কোনো স্কোর নাই বা সেরকম ভালো কোনো মানে নলেজেবল পার্সন না, কিন্তু সে অন্যদের এসে আপনার ইয়ে করে দিচ্ছে, এভালুয়েট করে দিচ্ছে, যেটাতে কি হবে আপনার হয়তো ভুল আত্মবিশ্বাস আসবে, অথবা আপনার হচ্ছে নিজে হীনমন্যতায় ভুগবেন, কারণ সে হয়তো ভুল বেশি মার্কিং করবে অথবা কম মার্কিং করবে। এর জন্য এক্সপার্ট কাউকে দিয়ে চেক করানো। যদি কিছু একান্তই না পারেন, এআই আছে, এআই দিয়ে আপনি চেক করতে পারেন, চ্যাট জিপিটিতে আপনি স্পিকিং টেস্ট প্র্যাকটিস করতে পারেন। এরপরে আপনার যে সাইটগুলো আপনার প্রবলেম বা যে সাইটগুলো আপনার দুর্বল, সেই সাইটগুলোতে আপনি কি করবেন, আপনি হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। তো এই ছিল মোটামুটি আমার ওভারঅল জার্নি এবং হচ্ছে আপনাদের জন্য বেশ কিছু বিষয়। তো আমার মনে হয় যে আইএলটিএস এর জন্য বেশি পিছনে আপনারা অন্যদের পিছনে না দৌড়ে, টিপস এর পিছনে না দৌড়িয়ে নিজে নিজে একটু দেখেন, নিজের সাথে একটু বোঝাপড়া করেন যে আপনার ঠিক কোথায় সমস্যা এবং আপনাকে কিভাবে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ যে টিচার সবচেয়ে ভালো টিচার সে বোঝাচ্ছে ঠিক আছে, কিন্তু পরীক্ষা কিন্তু সে দিবে না, পরীক্ষা আপনাকে দিতে হবে। সুতরাং আপনি নিজেকে ডেভেলপ করতে থাকেন। তো আশা করা যায় যে আপনারা যদি এভাবে পড়তে থাকেন, ইনশাল্লাহ বেশি সময় লাগবে না, আপনাদের প্রত্যেকের যোগ্যতার উপর ভিত্তি করে হয়তো 2-3 মাসের মধ্যে আপনারা ভালো একটা স্কোর আপনারা করতে পারবেন। ঠিক আছে? এরপরে যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে, কিছু বুঝতে না পারেন, বা যদি মনে হয় ফার্দার কোনো ইনফরমেশন দরকার, আমাকে এই নিচে কমেন্ট করতে পারেন বা ইমেইলেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।